আইএমএফ এর শর্তে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। কৃত্রিম সংকটের মাধ্যমে পণ্যমূল্য বাড়ানো হতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। উপজেলায় এখনো প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন এমপি মন্ত্রীর স্বজনরা, বলছে আওয়ামী লীগ। ত্যাগী নেতাদের জয় প্রত্যাশা। আদালতের নিষেধাজ্ঞাও থামাতে পারেনি কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতার দখলদারিত্ব। বসত ভিটা হারিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে ভুক্তভোগীরা। এবং ক্যান্সার আক্রান্ত ক্যান্সার হাসপাতাল ৩ বছর ধরে 6 রেডিওথেরাপি 4টি নষ্ট। সিরিয়াল পেতে লাগে 6 মাস। এই আজগো সকাল থেকে মানুষ বসে রয়েছে, মেশিন দুটোই নষ্ট হয়েছে। 5 মাস ঘোরার পর সিরিয়াস পেশেন্ট রেডিওথেরাপির জন্য। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জ ও গাজীপুরে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়। শুক্রবার মধ্যরাতে উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও 2 জন আহত হয়। এদিকে গাজীপুরের শ্রীপুরে ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে 2 নির্মাণ শ্রমিক নিহত হয়। শনিবার ভোর 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও 11 জন শ্রমিক আহত হয়। এদিকে গাজীপুরের জয়দেবপুর স্টেশনের কাছে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষে 21 ঘন্টা পরও শেষ হয়নি উদ্ধার কাজ। ডাবল লাইনের ঢাকা জয়দেবপুর রেল রুটের একটি লাইন দিয়ে চলাচল করছে ট্রেন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, উদ্ধারের কাজে আর কত সময় লাগতে পারে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে 23 ঘন্টা অতিবাহিত হলো, কিন্তু এখনো সেই উদ্ধার কার্যক্রম চলছে। আমরা দেখেছি কালকে 3টার সময় কিন্তু আমরা উদ্ধারকারী যে ট্রেনটি সেটি কিন্তু এখানে এসে মানে দুর্ঘটনার স্থানে এসে কিন্তু অবস্থান নিয়েছে। এখন কিন্তু আপনার বগিগুলো ছুটিয়ে ছুটিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় রেখে কিন্তু রাস্তা পরিষ্কার এবং ট্রেন চলাচলের ব্যবস্থা করছেন। তা আমি যদি একটু দেখাতে চাই, সেটা হলো যে আপনার এই পিছনটা আপনি দেখতে পাচ্ছেন যে কিছু অংশ কিন্তু এই জায়গা থেকে সরিয়ে নেওয়া হলেও কিন্তু মানে আপনার ইঞ্জিন মূল ইসের ইঞ্জিনটা আর 2টি আপনার তেলের যে বগি রয়েছে সেটা কিন্তু রয়ে গেছে। এবং পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাশ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে কিছু, এবং এখানে কিন্তু আপনার সরিয়ে রাস্তার মধ্যে কিছুক্ষণের মধ্যে তোলা শেষ হলেই কিন্তু এখানে রাস্তা থেকে টান দিয়ে নিয়ে যাবেন। আপনারা জানেন যে কিছু অংশ কিন্তু টঙ্গী রেলওয়ে স্টেশনে নিয়ে রাখা হয়েছে, আর বাকিগুলো কিন্তু আজকে উদ্ধার তৎপরতা চলছে। আমি যদি একটু দেখাতে চাই যে আপনার এই যে এখন কিন্তু ট্রেন মানে যে উদ্ধারকারী ট্রেন সেটা কিন্তু আপনার লাইনের মধ্যে তোলার জন্য চেষ্টা করছেন। আমরা দেখেছি যে এখানে কিন্তু আপনার দুর্ঘটনার পর থেকে কিন্তু উদ্ধারকারী যে ট্রেনটি আছে সেটি কিন্তু এখানে ঘটনাস্থল থেকে এসে কিন্তু এখানে আপনার এই কাজ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে পাশের যে কিছু জমি লাইনের পাশে কিন্তু কিছু মানে যাত্রীবাহী যে ট্রেন ছিল সেই ট্রেনের যে বগি সেগুলো কিন্তু রাস্তার সাইডে রাখা হয়েছে। তো এখানে কিন্তু আমরা আজকে যে এখানে যে আপনার 2টি বগি তেলবাহী 2টি বগি কন্টেইনার আর হলো যে 2টি গাড়ির ইঞ্জিন, এই মোট 4টি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। 4টি বগি ইঞ্জিন 2টি আর হলো যে তেলবাহী 2টি রয়েছে। এই 4টি এখন কিন্তু সরানোর চেষ্টা চালাচ্ছে। তো তারা কিন্তু এই রাস্তার লাইন থেকে যে পড়ে গেছিল যে বগিগুলো সেগুলো কিন্তু রাস্তার মধ্যে আনার চেষ্টা করছেন। এবং আপনারা জানেন যে কালকে 11টার সময় কিন্তু বিকট এক শব্দে কিন্তু কম্পিত হয়ে গেছিল আশপাশের এলাকা। তখন এখান থেকে কিন্তু আপনার ট্রেনের এই থেকে 2 গাড়ির যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ থেকে কিন্তু আপনার 2 জনকে কিন্তু 4 জনকে এখান থেকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে কিন্তু তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু পাঠানো হয়েছে। আমরা দেখেছি যে তাদেরকে কিন্তু একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তো এইভাবেই কিন্তু এখানে কিন্তু আপনার দায়িত্বে অবহেলার কারণে কিন্তু ইতিমধ্যেই 3 জনকে কিন্তু আপনার বরখাস্ত করা হয়েছে। আর আপনার আলাদা আলাদা কিন্তু 3টি কমিটি গঠন করা হয়েছে। তো আমার কাছে কিন্তু এই ছিল জয়দেবপুর রেল স্টেশন থেকে সর্বশেষ।
নজরুল, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে উদ্ধার অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। ময়মনসিংহের অধিকাংশ লেভেল ক্রসিং এখনো অরক্ষিত। রেল লাইনের দুপাশে অবৈধ কাঁচা বাজার থাকায় মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছেন কিনা এবং সবশেষ খবরাখবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ নগরীর শানকিপাড়া বাজারে, অর্থাৎ এই বাজারটি শানকিপাড়া রেল ক্রসিং বাজার হিসেবে পরিচিত। আপনি আমার পেছনে দেখতেই পাচ্ছেন রেল লাইনের দুই পাশে কিন্তু বাজার বসেছে, অর্থাৎ কাঁচা বাজার সহ স্থানীয় ব্যবসায়ীরা কিন্তু স্থায়ীভাবে বাজার বসিয়েছেন এবং এই বাজারটিতে দুইটি লেভেল ক্রসিং রয়েছে। লেভেল ক্রসিং এর মধ্যে একটি করে গেট ব্যারিয়ার আছে, এতে দুর্ঘটনার ঝুঁকি কিন্তু থেকেই যায় এবং প্রায় সময় দেখি আমরা এই বাজারটিকে ঘিরে দুর্ঘটনা ঘটে থাকে এবং তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষ কিছুটা ব্যবস্থা নিলেও স্থায়ীভাবে তারা কোনো ব্যবস্থা না নেওয়া এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা কিন্তু খুব জানিয়েছেন। এবং যদি একটু বলে রাখি, ময়মনসিংহ অঞ্চলে 200টি লেভেল ক্রসিং রয়েছে, এর মধ্যে 105টি লেভেল ক্রসিং অরক্ষিত এবং 95টির মধ্যে 60টি লেভেল ক্রসিং এ কিন্তু দিকে গেট ব্যারিয়ার থাকলেও অন্যান্য লেভেল ক্রসিং যেটি আছে সেইগুলো কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং গেট ব্যারিয়ারের পাশাপাশি গেটম্যানেরও সংকট রয়েছে। এবং এই বিষয়টি নিয়ে আমরা যারা গেটম্যান আছে তাদের সঙ্গেও কথা বলেছিলাম। গেটম্যানরা বলছেন তারা বেশিরভাগ গেটম্যান যারা আছেন তারা কিন্তু প্রকল্পের আওতায় কাজ করে থাকেন এবং তারা ঠিকমতো বেতন পান না এবং তারা কিন্তু ট্রেন আসার সিগন্যালও পান না, যে কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। আমরা শানকিপাড়া লেভেল ক্রসিং এর একজন গেটম্যান রুবেলের সঙ্গে একটু যুক্ত হতে চাই। রুবেল, জানতে চাই আপনাদের কি কি সমস্যা? আপনারা এই তো একটু আগে বলছিলেন যে সিগন্যাল পান না, কি কারণে পান না? আমাদের সিঙ্গেল পায় না, আমাদের কোনো ব্যবস্থা নাই, সিঙ্গেল ব্যবস্থা নাই। আমরা নিজ ইচ্ছায় আমরা রেল লাইনে দাঁড়ায় থেকে আমাদেরকে ডিউটি করতে হয়, কখন গাড়ি আসে না আসে সেই শিডিউল দেখে আমাদেরকে লাইনে দাঁড়ায় থাকে ডিউটি করতে হয়। এবং আমাদের একটা বেরিয়াল ভাঙা, আর আমরা আর একটা বেরিয়াল ফালাই দিলে স্থানীয় পোলাপান মনে করেন যে রাগ দেখায়, মারামারি করে আমাদের কাছ থেকে রাগ দেখায় গেট আঙ্গায় চলে যায়। আবার আমরা বিগত 6 বছর ধরে একই বেতনে চাকরি করি, আমাদের কোনো প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও আমাদের কোনো সুরাহা করে না। আমরা খুব বিপদের মধ্যে আছি, আমাদের অনেক সমস্যার মধ্যে আমরা এই এখন বর্তমানে এই চাকরিটা করতেছি ঝুঁকিপূর্ণভাবে। আসলে শুনছিলেন যে সে বলছিল যে তারা কিন্তু তাদের একটি প্রকল্পের আওতায় চাকরি করছেন এবং তাদের চাকরি কিন্তু স্থায়ীকরণ হচ্ছে না এখনো পর্যন্ত এবং তারা অনুমান নির্ভর কিন্তু ট্রেন আসছে সেই অনুমানের উপর নির্ভর করে তারা কিন্তু গেট ফেলান এবং অনেক সময় ট্রেন আসার বেশ কয়েক মিনিট আগে ট্রেন ফেললে কিন্তু স্থানীয়দের সাথে তাদের বাকবিতণ্ডা জড়ায় এবং এই নিয়ে মাঝে মধ্যে কিন্তু ঝগড়াও হয় আমরা দেখেছি। এবং বিশেষ করে বলা যায় যে গত 23 এপ্রিল কিন্তু আমরা দেখেছি নগরীর বিদ্যাময়ী লেভেল ক্রসিং পার হতে গিয়ে কিন্তু 2 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং প্রায় সময় এমন মৃত্যুর ঘটনা কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই নানান অব্যবস্থাপনার কারণে। এবং এই বিষয়টি নিয়ে নাগরিক নেতা সহ সাধারণ মানুষ খুব জানিয়েছেন এবং তারা বলছেন যে রেল লাইনগুলো আসলে সংরক্ষিত করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে অরক্ষিত লেভেল ক্রসিং নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পদক্ষেপ নেওয়ার প্রসঙ্গে বলছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। সারা দেশে অব্যাহত আছে তাপপ্রবাহ। বিভিন্ন এলাকা বৃষ্টিপাত হলেও কমাতে পারেনি তাপমাত্রা। যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাটের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চাঁদপুর ও মৌলভীবাজার, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহীর উপর দিয়েও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। তবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশে চলমান তাপপ্রবাহের কারণে আজ ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর সহ 25 জেলায় সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাপদাহের কারণে ঈদ উল ফিতর ও নববর্ষের ছুটির পর 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে 28 এপ্রিল করা হয়। কিন্তু তাপদাহের তীব্রতার কারণে 29 এপ্রিল ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলার চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে। রাজধানীর পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। দীর্ঘ 1 মাস যাবত যে তাপপ্রবাহ ছিল, সেই তাপপ্রবাহের পর আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে তাপমাত্রাটা একটু কম আমরা দেখতে পাচ্ছি। এর জন্য হচ্ছে এই যে রেকর্ড ছাড়িয়ে যে তাপমাত্রাগুলো এপ্রিল মাসে যে রেকর্ড করা হয়েছে যে তাপমাত্রাগুলো, সেগুলো সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আর কালকেও কিন্তু গত পরশুদিন বৃষ্টির পর কালকে কিন্তু মোটামুটি তাপমাত্রাটা বেশি হওয়ার পরও আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে তাপমাত্রা কিছুটা কম। আজকে এই কারওয়ান বাজার সব থেকে ব্যস্ততম যে সড়ক, সেই সড়কে যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মানুষ খুব স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করছে এবং গরমের যে তীব্রতা সেটি আমরা একটু কম দেখতে পাচ্ছি। তবে গরমের যে তীব্রতা সেটি সব থেকে ভোগ করে হচ্ছে আমাদের খেটে খাওয়া মানুষ। সেই খেটে খাওয়া মানুষগুলো কিন্তু আজকে স্বাচ্ছন্দ্যে দেখছি যে চলতে ফিরতে পারছে, তাদের কাজগুলো ঠিক মতো করতে পারছে। এবং তবে আবহাওয়া অফিস যেটি বলেছে যে এই যে তাপমাত্রা আস্তে আস্তে কমবে, কিন্তু সেটিতে হচ্ছে একটু বেশি সময় লাগবে। যেহেতু তাপমাত্রা হচ্ছে বেশি, তাই আস্তে আস্তে তাপমাত্রা কমবে। তবে আজকে হচ্ছে মোটামুটি আমি সকালে যখন বের হয়েছি, যখন এই সড়কে এসেছি, তখন দেখতে পাচ্ছি যে না, কালকে তাপমাত্রা বেশি হলেও আজকে কিন্তু একটু কম এবং সবাই বেশ এই জিনিসটিকে উপভোগও করছে। এবং আমরা এই ব্যস্ততম সড়কগুলোতে যেটি দেখতে পাই যে রাস্তায় জ্যাম থাকে, তার মধ্যে গরমের তীব্রতা অনেক বেশি থাকে। এই জন্য হচ্ছে এই তীব্র জ্যামে আবার গরমের দাবদাহতে মানুষ কিন্তু অনেক অশান্তিতে ভোগ করে। কিন্তু আজকে আমি চিত্রটি একদম উল্টো দেখতে পাচ্ছি এবং আমি কিছু জনসাধারণের সাথেও কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই যে প্রতীক্ষিত যে এই যে গরমের দাবদাহ যে কবে কম হবে সেটি নিয়ে হচ্ছে তারা প্রত্যাশায় আছে যে কবে হচ্ছে বৃষ্টি হবে মুষলধারে, যে তাদের এই যে ভোগান্তিটা সেটি কবে শেষ হবে। তবে এখানে যেটি আমি বলতে চাচ্ছি যে এই যে জনসাধারণের প্রত্যাশা থেকে আমি বলতে চাচ্ছি যে আবহাওয়া অফিস কিন্তু বলেছে যে 6 মে থেকে 4 এবং 5 মে একটু তাপপ্রবাহ বাড়বে। 5 মে বলেছে যে তাপপ্রবাহটা একটু বেড়ে 6 মে থেকে কিন্তু সারা দেশে মোটামুটি সব জায়গায় বৃষ্টিপাত হবে এবং তাপমাত্রা এপ্রিল মাসের তুলনায় কিন্তু একটু কম হবে। এই ছিল সর্বশেষ খবর কারওয়ান বাজার থেকে। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ চুক্তির শর্তানুসারে বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানির দাম বাড়িয়েছে সরকার, যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দাম বৃদ্ধির এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়াতে পারে পণ্যমূল্য। মাজহারুল ইসলামের রিপোর্ট। মার্চ ও এপ্রিলের শুরুতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করে কমালেও মের শুরুতে আবার বাড়িয়েছে। নতুন দামে ডিজেল কেরোসিন 106 টাকা থেকে বেড়ে 107, পেট্রোল 122 টাকা থেকে বেড়ে 124 টাকা 50 পয়সা, আর অকটেন বিক্রি হচ্ছে 126 টাকা থেকে বেড়ে 128 টাকা 50 পয়সায়।
এ দাম বৃদ্ধিতে অসন্তোষ বেড়েছে সাধারণ মানুষের মাঝে। খরচ যেই পরিমাণ সব কিছুর দাম সেই তুলনায় মানে জ্বালানি তেলের দাম নর্মালি অনেক বেশি। সব কিছু যখন দাম বেড়েছে এই সমন্বয়টা একটু পরে করতে পারতো। তো এইভাবে যদি বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যারা বাইকার তাদের আমাদের জন্য খুব প্রবলেম হয়ে যায়। পরিবহন মালিক ও ব্যবসায়ীরা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবের কথা স্বীকার না করলেও বাজারে আরেক দফা বেড়েছে আলু, পেঁয়াজ, ব্রয়লার মুরগি সহ অনেক পণ্যের দাম। যখন তেলের দাম বাড়াইছে তখন 15 টাকা একসঙ্গে দাম বেড়েছে। 1 টাকা 75 পয়সা আমাদের এই পণ্য পরিবহনের উপর ওইরকম প্রভাব বিস্তার করতে পারে। এখনো বাড়ি নেই, 1 টাকা বাড়াতেও তেলের দাম এখনো বাড়ি নেই। যদি 4-5 টাকা বাড়ে তখন হচ্ছে বাড়বে না, তেলের যে 1 টাকা বাড়ছে এটার প্রভাব এখনো গাড়ি ভাড়ার উপর পড়ে নাই। যদি আরো বাড়ে পরবর্তীতে তো এটা বাড়াইতে পারে। অর্থনীতিবিদদের মতে জ্বালানি তেলের যে পরিমাণ দাম বেড়েছে তাতে পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব না পড়লেও এই অজুহাতকে কাজে লাগান অসাধু ব্যবসায়ীরা। যে মুহূর্তে কিন্তু আসলে বিশ্ববাজারে তেলের দাম ওইভাবে বাড়ছে না, মোটামুটি একটা স্থিতিশীল জায়গাতে রয়েছে। তো এই অবস্থায় আমি মনে করি যে আরেকটু চিন্তা ভাবনা করে এই কাজগুলো করা উচিত। ব্যবসায়ীরা এই সুযোগে তারা হয়তো জিনিসপত্রের দাম আরও কিছুটা বাড়াতে পারেন, তাদের পরিবহনের ব্যয় হয়তো বাড়বে বা বাড়ছে, সেই এটা অজুহাত দিয়ে তারা জিনিসপত্রের দাম বাড়াতে পারেন। আর জ্বালানি বিশেষজ্ঞদের মতে সরকার আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের কথা বললেও দেশের বাজারে তেলের দাম আন্তর্জাতিক বাজার থেকে 5 থেকে 6 টাকা বেশি। এখন আন্তর্জাতিক বাজারে যেই দামটা আছে সেটার সাথে দেশে যদি 100 টাকা ডিজেল হতো তাহলে কারেক্ট হতো। এখন যেটা আছে আমি মনে করি সরকার 6-7 টাকা বেশি। এই জ্বালানি দিয়েই কিন্তু আমরা পরিবহন চালাই এবং পরিবহনের উপরে কিন্তু মোটামুটি সব কিছুই নির্ভর করে। এটার দামটা অতিরিক্ত বাড়তে দেওয়া ঠিক না। প্রক্রিয়াটা ঠিক আছে, কিন্তু ফর্মুলাটা ভোক্তার ফরে আরেকটু করা যেত। বিগত বছরগুলি সরকার জ্বালানি তেলে লাভ করলেও আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে কমায়নিও বলেও জানান এই বিশেষজ্ঞ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নির্দেশনা অমান্য করে এখনো উপজেলা নির্বাচনের মাঠে থাকা এমপি মন্ত্রীর স্বজনদের সরে যেতে আহ্বান জানাচ্ছে আওয়ামী লীগ নেতারা। বলছেন মার্কা পেলেও ঘোষণা দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে। জানান ভোটের মাধ্যমে দলের তৃণমূলের ত্যাগী নেতারা স্থানীয় সরকারের দায়িত্ব পাক, এটাই চাইছে আওয়ামী লীগ। তবে যেসব স্বজন এখন চেয়ারম্যান পদে আছেন তাদের ক্ষেত্রে দল নমনীয় থাকবে। জয় যাদবের রিপোর্ট। বৃহস্পতিবার গণভবনে সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ নির্বাচনে দলের সংসদ সদস্য ও মন্ত্রীর স্বজনের বিষয় স্পষ্ট করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পারিবারিক ফর্মুলা কি? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী, এই তো। আপনার এটা হিসাব করেন তো কয়জন ছেলে মেয়ে আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে? এর বাইরে তো আর পরিবার ধরা হয় না। সেদিনই রাতে সংসদীয় দলের সভায় বৃহত্তর স্বার্থে দলের ক্ষমতা কুক্ষিগত না রাখতে এমপিদের সতর্ক করে দেন তিনি। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। এবং নেতারা বলছেন তৃণমূলের দুঃসময়ের পরীক্ষিত নেতারা যাতে স্থানীয় সরকারের নেতৃত্বে আসেন সেটিই লক্ষ্য। সেক্ষেত্রে এমপি মন্ত্রীর স্বজনরা যেন বাধা না হন সেজন্যই তাদেরকে সরতে বলা হয়েছে। আমাদের তৃণমূলের নেতারা তারা যাতে সুযোগ পায়। এখন যারা এমপি, যারা মন্ত্রী, তারা উপজেলা চেয়ারম্যান, তারা তারপরে ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান হবে, এটা সাধারণ জনগণ খুব ভালোভাবে দেখবে না। আমাদের দলের নেতাকর্মীরা, দুঃসময়ের নেতাকর্মীরা ইলেকশনে অংশগ্রহণ করার জন্য একটি সুযোগ পায়, সেই সুযোগটি আমরা এবার করে দিতে চেয়েছি। যে কারণে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা জনপ্রিয়, যারা জনগণের ভোট পেয়ে তারা নির্বাচিত হয়ে আসুক, এটা আমরা চাই। এক্ষেত্রে যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়। যে স্বজনরা এখনো প্রার্থিতা প্রত্যাহার করেননি তারা শেষ মুহূর্তেও যাতে সরে যান, দল সে চেষ্টা চালিয়ে যাবে। আইন অনুযায়ী প্রার্থী পদ প্রত্যাহারের দিন শেষ হয়ে গেছে, কিন্তু এর পরেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর স্কোপ আছে। তো এখনো যদি তাদের বোধোদয় হয়, তারা যদি নির্বাচন থেকে সরে দাঁড়ান আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে, এটিও তাদের শুভবুদ্ধির উদয় হয় বলে আমি মনে করি। যে কোনো মুহূর্তে কিন্তু তারা উইথড্র করতে পারে, মার্কা পাওয়ার পরেও কিন্তু উইথড্র করতে পারে। তবে এমপি মন্ত্রীদের স্ত্রী সন্তান যারা বিদ্যমান চেয়ারম্যান আছেন তাদের প্রার্থী হতে বাধা দেওয়া হবে না বলেও জানান নেতারা। বাস্তব হচ্ছে গিয়ে যে এর ভিতরে অনেক ইনকামবেন্ট আছে যারা উপজেলার চেয়ারম্যান, তারা তো আত্মীয় যদি কাছেরও হয়, কিন্তু তারা যখন ইনকামবেন্ট
তাদের আত্মীয়তার জন্য যখন তারা আগের বারও হয়েছে, তো এদের এখন বাদ দেওয়ার কি যুক্তি হতে পারে? নেতারা জানান, বিএনপি না আসায় জাতীয় নির্বাচনের মতো ভোটারদের কেন্দ্রে আনতে আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনেও এমন কৌশল নিয়েছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। প্রকাশ্যে দিনে দুপুরে ফিল্ম স্টাইলে হামলা চালিয়ে বসত ভিটা দখলের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আদালতের নিষেধাজ্ঞাও থামাতে পারেনি এই নেতার দখলদারিত্ব, যার প্রমাণও মিলেছে হামলার সময় ধারণ করা সিসি ক্যামেরার ফুটেজে। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবারটি। আওয়ামী লীগের এ নেতার ক্ষমতার কাছে সবাই যেন অসহায়। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 29 এপ্রিল দুপুর 12:30 কুষ্টিয়ার কালীশঙ্করপুরের শাহজাহানের বাড়িতে ফিল্মি স্টাইলে হামলা চালায় 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক ও তার সন্ত্রাসী বাহিনী। প্রায় 1 ঘন্টা ধরে চলে ভাঙচুর। টিনশেড ও চাটাই দিয়ে ঘিরে দখলে নেওয়া হয় শাহজাহান মালিতার বসত ভিটা। 3 দিন পেরিয়ে গেলেও প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে মেলেনি কোনো প্রতিকার, অথচ এ বিষয়ে রয়েছে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা। লোকজন এসে ভাঙচুর করে আমার এই যে গাছপালা কেটে জায়গাটা দখল করেছে, পানির লাইন বা পানির ট্যাঙ্কি এগুলো ভেঙে দিয়ে আমাকে এখান থেকে উচ্ছেদ করবে আর কি, জোরপূর্বক। এই জায়গা আমরা বসবাস করছি, আমাদের বাড়ি ঘর তো সব রয়েছে, আর আপনার জায়গা কেমন করে হলো? তখন বলছে যে হ্যাঁ আমার ক্ষমতা আছে, আমরা দখল করছি, পাল্লি তোরা ঠেকা। আমাদের কোনো বিচার হচ্ছে না, থানার থেকে ফোন দিলে আরো আমাদের বকাবাধ্য করছে থানার প্রশাসন। আইনজীবীরা বলছেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করা আদালত অবমাননার শামিল। কেউ যদি আদালতের এই ধরনের আদেশ অমান্য করে এবং আদালতের যদি দৃষ্টিগোচর করা হয়, তাহলে আদালত অবশ্যই তাকে 6 মাস দেওয়ানি কারাগারে আটক রাখার নির্দেশ সহ অর্থদণ্ডও দিতে পারে। তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক এই সম্পত্তি নিজের দাবি করে অভিযোগকে মিথ্যা বলছেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওই জায়গাটা আমার, উনি আমার সাবলার মধ্যে উনি গরুর গোয়াল করে, তাহলে উনি আগে আইন অমান্য করলো না আমি অমান্য করলাম? মামলা করা জমি, মামলার জমি কোনোদিন কিনা বিক্রি হয় না, কিভাবে কিনলাম এটা তো আদালত দেখেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহজাহান মালিথা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ বলছে তারা অভিযোগ পাননি। অভিযোগ দিচ্ছে কিনা এখন আমি জানি না, কিন্তু অভিযোগ পাইলে আমরা ব্যবস্থা নেব। আমরা বিষয়টা আদালতের উপরে ন্যস্ত করে দেবো, আমরা আইনগত যে ব্যবস্থা নেয়ার সেটা আমরা নেব। 40 বছর ধরে বসবাস করা এই বসত ভিটা আওয়ামী লীগ নেতার দখলের হাত থেকে মুক্ত করতে প্রশাসনের পদক্ষেপ চাই ভুক্তভোগী পরিবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ সকালে আরো থাকছে। নানা সমস্যায় জর্জরিত খুলনা বাস টার্মিনাল, অপরিকল্পিত সংস্কার কাজের অভিযোগ, কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ কর্তৃপক্ষের। নিজেই ক্যান্সারে আক্রান্ত দেশের একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল। 6টি রেডিওথেরাপি মেশিনের 4টি নষ্ট 3 বছর ধরে। 20 লাখ রোগীর জন্য 2টি মেশিনে সিরিয়াল পেতে লেগে যায় 6 মাস। 10 বছরে কেনা হয়নি একটি মেশিনও। পরিচালক জানালেন যে 2 বছর আগে দেয়া ক্রয় চাহিদা একটি মেশিন এলেও তা বিমানবন্দরে পড়ে আছে মাসখানেক ধরে। সরকারি পর্যায়ে আর কোথাও রেডিওথেরাপির সুযোগ না থাকায় মৃত্যুর মুখে হাজারো অসহায় ক্যান্সার রোগী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম ইসলাম গেল 3 মাস ধরে মহাখালী ক্যান্সার গবেষণা হাসপাতালে ঘুরছেন মায়ের রেডিওথেরাপি সিরিয়াল পেতে। এর আগে সার্জারি, কেমোথেরাপি সহ নানা চিকিৎসায় আর্থিকভাবে নিঃস্বপ্রায় পরিবারের বেসরকারি হাসপাতালে চিকিৎসার সামর্থ্য না থাকায় মায়ের প্রাণ রক্ষায় মাসের পর মাস এখানেই ঘুরছেন রেডিওথেরাপি দিতে। এখানে মোটামুটি 10,000 টাকার মধ্যে আর কি শেষ হয়ে যায়, মানে পূর্ণাঙ্গ ট্রিটমেন্টটা পাওয়া যায়। অন্যদিকে মাগুরার মফিজ শেখ 4 মাস পর বৃহস্পতিবার রেডিওথেরাপি নিলেন। তবে ক্যান্সারের সঙ্গে 1.5 বছরের লড়াইয়ে নিস্তেজ প্রাণে হারিয়েছেন কথা বলার শক্তিও। আমি 3 মাসের মাথায় যে 4 মাসে যে ডেট হয়েছে। দেশের ক্যান্সার রোগীদের ভরসা স্থল এই হাসপাতাল নিজেই যেন ক্যান্সারে আক্রান্ত। 6টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে 4টি নষ্ট 3 বছরেরও বেশি সময় ধরে। সচল আছে মাত্র 2টি মেশিন। এই আজগর সকাল থেকে মানুষ বসে রয়েছে, মেশিন দুটোই নষ্ট হয়ে গেছে। 5 মাস পুরার পর সিরিয়াস পেশেন্ট রেডিওথেরাপির জন্য। আমরা তো বাইরে যাইতে পারি না, কারণ আমাদের এরকম ক্ষমতা নাই। দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হন প্রায় 2 লাখ মানুষ।
দেশের বিপুল এ রোগীর জন্য একমাত্র বিশেষায়িত হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন গড়ে ১৫০০-এর বেশি রোগী, যাদের প্রত্যেকেরই কোনো না কোনো সময় রেডিওথেরাপি দরকার হয়। জাতীয় এ প্রতিষ্ঠানটিতে সবশেষ একটি রেডিওথেরাপি মেশিন যুক্ত হয় 2014 সালে। এর আগে 2007 সালে কেনা হয় 5টি, কিন্তু এই 6টির মধ্যে 4টি মেশিন দীর্ঘদিন অকেজো থাকার পর পুরোপুরি নষ্ট হয়ে গেছে, বাকি 2টিও চলছে কোনো রকমে। মহাখালী ক্যান্সার গবেষণা হাসপাতালের বাইরে এই মুহূর্তে কোথাও এই থেরাপি দেওয়ার সুযোগ নেই। বেসরকারি পর্যায়ে চিকিৎসা সরকারি হাসপাতালের খরচের তুলনায় 15 গুণ বেশি। ক্যান্সার গবেষণা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান বলছেন, সচল 2টি মেশিনে প্রতিদিন 200 মানুষকে সেবা দিতে একবার থেরাপির সিরিয়াল পেতে রোগীকে অপেক্ষা করতে হয় কমপক্ষে 4 মাস। প্রায় 200 রোগী চিকিৎসা পাচ্ছে, কিন্তু ওয়েটিং আছে 2000। যে চিকিৎসা দরকার সেটা দিবেন না, এতে করে রোগ যে প্রোগ্রেশন করবে না, বেড়ে যাবে না, সেটা তো বলার কোনো সুযোগই আমার নেই। হাসপাতালের পরিচালক বলছেন, গেল 2 বছর ধরে 2টি মেশিন আনার প্রক্রিয়া চলছে। গত মাসে একটি কেনা হলেও বিমানবন্দরে পড়ে আছে 1 মাস ধরে। ইতিমধ্যে আমরা একটা নতুন মেশিন ক্রয় করেছি এবং স্বাস্থ্য অধিদপ্তর আমাদের আরেকটা নতুন মেশিন দিবে আমাদের এখানে, তাহলে আরও 3টে বাংকার কিন্তু খালি। এই মেশিনগুলিতে পরবর্তী পর্যায়ে আমরা মেশিন বসাবো। গেল 10 বছরে 20 লাখের মতো মানুষ ক্যান্সারে আক্রান্ত হলেও দেশের স্বাস্থ্য খাতে যুক্ত হয়নি কোনো রেডিওথেরাপি মেশিন। উল্টো কার্যকারিতা হারিয়েছে ঢাকা মেডিকেল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী সহ 8 হাসপাতালের রেডিওথেরাপি মেশিনও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ছোঁয়া লেগেছে ফলের বাজারেও। এই বিষয়ে আরো জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, বাজারে ফলের দাম কেমন দেখছেন এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। একদিকে তীব্র গরম এবং ডায়রিয়ার প্রকোপের কারণে রসালো ফল এবং ডাবের চাহিদা কিন্তু খুব বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা বিভিন্ন ফল বাজারে ঘুরেছি এবং সেখানে দেখেছি যে তীব্র গরমের কারণে ক্রেতারা কিন্তু ডাব এবং তরমুজ জাতীয় যে ফল রয়েছে সেই ফলের কিন্তু চাহিদার কারণে সেই ফল কিনতে যাচ্ছে। এদিকে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে ডাক্তার যারা রয়েছেন, চিকিৎসকরা যে ডায়রিয়ার রোগী, সেই ডায়রিয়া রোগীদের কিন্তু পথ্য হিসেবে ডাবের পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন, কিন্তু সেই ডাবের পানি খেতে গিয়ে কিন্তু যে রোগী রয়েছে তাদের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। কারণ একটি ডাব 30 থেকে 35 টাকা পাইকারি দরে একটি ডাব, সেটি কিন্তু 1 থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও এলাকা ভেদে ডাব সে 200 থেকে 300 টাকাও কিন্তু বিক্রি হচ্ছে। বিশেষ করে হাসপাতালের আশেপাশে যে সেখান থেকে অধিক মুনাফা লাভ করে থাকে এবং এই যে রোগী এবং সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কিন্তু ফলের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে। আমরা এই যে ফলের দোকানগুলো ঘুরে দেখেছি যে মালটা, কমলা, তারপর হচ্ছে আঙুর, সব ফলের দামও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। যে আঙুর 300 টাকা তো সেটি কিন্তু 380 থেকে 400 টাকা দরে বিক্রি হচ্ছে এবং মালটা 280 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। বিশেষ করে তরমুজের চাহিদা গরমের কারণে বেশি থাকার ফলে সেই তরমুজের দামও কিন্তু বেড়ে গিয়েছে এবং সেই তরমুজ রমজানের সময় অনেকটা দাম কম ছিল, যেটি বাজার নিয়ন্ত্রণে ছিল। তখন কর্তৃপক্ষ কিন্তু মনিটরিং ব্যবস্থা জোরদার করেছিল, তখন কিন্তু বাজারটা অনেকটা নিয়ন্ত্রণে ছিল। এখন বাজার পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে, 300 থেকে 400 টাকার নিচে কোনো তরমুজ কিনতে পারছে না ক্রেতারা। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। বরগুনা থেকে ফলের দাম বৃদ্ধি নিয়ে বলছিলেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। যানজট, শৌচাগার সহ নানা সংকটে থাকা খুলনা আন্তজেলা বাস টার্মিনালের সংস্কার কাজ শেষ হয়েছে 55%, কিন্তু সংকট সমাধানে কোনো প্রভাব পড়েনি এখনো। এর পেছনে অপরিকল্পিত সংস্কারকে দায়ী করছেন মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা। যদিও দায়িত্বরতদের দাবি এসব সংকট সমাধানে অপেক্ষা করতে হবে প্রকল্পের কাজ শেষ হওয়া পর্যন্ত। খুলনা থেকে নূর ইসলাম রকির প্রতিবেদন। ময়লা আবর্জনার স্তূপ, নেই যাত্রীদের বসার ব্যবস্থা ও শৌচাগার, রয়েছে নিরাপত্তার শঙ্কা। যত্রতত্র বাস পার্কিংয়ে বাড়ছে যানজট, এমন চিত্র খুলনার আন্তজেলা বাস টার্মিনালটির, যা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড নামে পরিচিত, যেখান থেকে দেশের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সকল বাস চলাচল করে।
1985-86 সালে নির্মিত এই বাস টার্মিনালটি 40 বছর পর 12 কোটি 90 লাখ টাকা ব্যয়ে সংস্কারের উদ্যোগ নেয় সরকার, যেটির কাজ শুরু হয় গত বছরের শেষের দিকে। কিন্তু এরই মধ্যে 55% কাজ শেষ হলেও এখনো মেলেনি কোনো সুফল। স্থানীয় মোটর শ্রমিক ইউনিয়ন নেতাদের অভিযোগ, টার্মিনালটি অপরিকল্পিতভাবে সংস্কার করায় যানজট নিয়ন্ত্রণে নেই কোনো অগ্রগতি। অপরিকল্পিতভাবে বাস টার্মিনালটা করা, এইখানে মনে করেন আপনার কাউন্টার ভবনগুলো সব রাস্তার উপরে। একটা ভবন যদি রাস্তার মানে কাউন্টার যদি রাস্তার উপরে থাকে, গাড়ি তো কাউন্টারের সামনে থাকবেই। এই জন্যই এই সোনারগাঁ বাস টার্মিনালে যানজটটা কোনো অবস্থায় আমরা ক্লিয়ার করতে পারতেছি না। যাত্রীদের অভিযোগ, টার্মিনালটিতে নেই বসার ব্যবস্থা, রাস্তার উপর কাউন্টার থাকায় হয়নি যানজট নিরসন। সেই সঙ্গে নির্দিষ্ট গন্তব্যের গাড়ি খুঁজে পেতে যাত্রীদের পড়তে হচ্ছে বিভ্রান্তিতে। রোদের মধ্যে যে এখানে যে একটু বসবো, বসার মতো কোনো জায়গা নেই, যে একটু বাথরুম যাবো সেটাও একটা পরিবেশ নেই। কাউন্টারের সামনে গাড়ির কোনো ইয়ে নাই, মানে পজিশন নাই, ওঠা গাড়িতে ওঠা নামা, এটা ওই কাউন্টার এক জায়গায়, গাড়ি বেরোয় আর এক জায়গায়। এমন ভাবে গাড়িগুলো পার্কিং করা যে আমরা ওগুলো নির্ণয় করতে পারতেছি না, যে কোনটা আমরা ঢাকার গাড়ি নির্ণয় করতে পারতেছি না। তবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে 2 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ 55% শেষ হলেও উদ্ভূত সমস্যাগুলো নিরসনে অপেক্ষা করতে হবে শতভাগ কাজ শেষ হওয়া পর্যন্ত। 2 বছরের প্রকল্পটি নেওয়া হয়েছে। প্রকল্পের আসলে ব্যয় ধরা হয়েছে 12 কোটি 90 লক্ষ টাকা। এর মধ্যে নির্মাণ ব্যয় হচ্ছে প্রায় 11 কোটি টাকার মতো নির্মাণ ব্যয়। অলরেডি 50 থেকে 55% কাজ হয়ে গিয়েছে এবং আমরা আশা করছি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ কাজটা শেষ করতে পারবো। 2 বছর মেয়াদী এই টার্মিনালের সংস্কার কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা।